ঈদ মুবারক। কে কোথায় আছেন, কেমন আছেন জানতে চাই। যদিও এখন সবাই বাসায় ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে, কিছুক্ষণ আগে হয়তো কেউ কেউ নামাজ পড়ে এসছেন, তারপরেও এই পবিত্র ঈদে আপনারা যে যার মতো পরিবার পরিজন নিয়ে ঈদ করছেন। তো সেই ফাঁকে হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে কখনো না কখনো। আমি আজকে একটু লম্বা করে লাইভ করব, কারণ হচ্ছে সারা বছর আপনাদের সঙ্গে নানান ইস্যুতে দেখা হয়, কথা হয়। আজকের ইস্যু হচ্ছে ঈদ। এখনো পর্যন্ত কারোর দেখা মেলেনি, জানি না ফেসবুক কর্তৃপক্ষ এই ব্যাপক জনগোষ্ঠীকে দেখার সুযোগ করে দিয়েছেন কিনা, বঞ্চিত করেছেন। একটা সমস্যা তো সবসময় থেকে যায়, সেটা হচ্ছে যে আমি যখন কোনো স্ট্যাটাস দিই, সেখানে অনেকে বলে যে আমরা দেখতে পাইনি বলে অনেকেই। এবং পরে অবশ্য এখানে মামুন আহমেদ ঈদ মুবারক লিখেছেন। মামুন আহমেদ কেবল একটা উইকেট পড়েছে, মামুন আহমেদ আমাকে ঈদ মুবারক জানিয়েছেন। তো ওয়াচিং করছেন অনেকেই, সারা বাংলাদেশে সবাই এখন ঈদ উদযাপন করছেন এবং এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পরিবারের সঙ্গে। কেউ গ্রামের বাড়িতে গিয়েছেন, অনেকেই দেখলাম গ্রামের বাড়িতে গাড়ি চালিয়ে যাচ্ছেন, বাচ্চা কাচ্চার পিছন থেকে ছবি দেখা যাচ্ছে। অনেকেই, কেউ কেউ আমাকে ফেসবুকে প্রকাশ্যে হ্যালো হয় না দিয়ে অনেকে ইনবক্সে আমাকে ঈদের স্টিকার পাঠিয়েছেন। আমিও সাধ্যমতো অনেকের স্টিকারকে আমাদের নিউজে দিয়েছি এবং দুটো অপশন খোলা আছে। একটা হলো WBC নিউজ, যেখানে প্রেস রিলিজ আছে মেসেঞ্জারে, সেখান থেকে আমরা প্রেস রিলিজ WBC নিউজে দিচ্ছি। এবং আরেকটা আছে জাতীয় ঐক্যের ডাক মেসেঞ্জার গ্রুপ, সেখান থেকে আমরা তাদের স্টিকার নিয়ে আমাদের পেজগুলোতে দিচ্ছি। গ্রিন পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে HR হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস পক্ষ থেকে আপনারা জানেন যে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক আনন্দ, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ব্যাপার রয়ে গেছে। এবার তরমুজ বয়কটের পরে গরু বয়কট, পুরোপুরি খবর এখনো জানতে পারিনি, তবে গরুর মাংসের দাম কমেছে বলে আমার মনে হয়নি। তো সামনে এর প্রভাব কতদূর যায় কে জানে। আগামী 2-2.5 মাস পরে আবার কোরবানির ঈদ। অনেকে গোস্ত সমিতি করে গরুর মাংসের ভাগ বন্টন করেছেন, সেখানেও তারা সস্তায় গরু পেয়েছে। তো আজকের লাইভে আমি আশা করব আরও অনেকেই যোগ দিবেন। তো যারা যোগ দেননি তারা তো পরে যোগ দিবেন, যারা দিয়েছেন তারা হয়তো থাকবেন, কিছুক্ষণ পরে আবার আর কেউ হয়তো আসবে। আজকে কোনো রাজনৈতিক অর্থনৈতিক এসব বিষয়ে কোনো কথা বলবো না। আজকে একজন আমাদের এখানে ওখানে 900 টাকা কেজি গরুর মাংস, 900 টাকা কেজি। সুবহান আল্লাহ, আরও বেড়ে গেছে নাকি? আপনাদের এলাকার নামটা বলুন। মামুন আহমেদ, আপনাদের এলাকায় 900 টাকা কেজি, এর কোন এলাকা একটু বললে আমার অডিয়েন্স বুঝতে সুবিধা হবে। যেখানে 500 টাকার দাবি করেছি আমরা, সেখানে 900 টাকা হয়ে গেছে লাফিয়ে। তো এর মধ্যে অনেক গরুর ব্যবসায়ীরা আমাদেরকে কমপ্লেন করেছে যে সেটা হলো
আহ, গরুর যে ভুসি বা খাবার সেগুলো যেমন দাম চড়া, পাশাপাশি গরু যখন শহর অঞ্চলে নেওয়া হয় সেখানে পরিবহন কষ্ট অত্যন্ত বেশি। আহ, স- এটা হচ্ছে সিলেট শ্রীমঙ্গলে গরুর মাংস 900 টাকা কেজি, বললেন মামুন আহমেদ। তো সেজন্য ওই খামারিরা অনেক সময় লোকসান আহ, ঠেকানোর জন্য দাম বাড়িয়ে ফেলে। তবে 500 টাকা কেজি গরুর মাংস অবশ্যই সম্ভব, যদি কি না এইসব সিন্ডিকেট থামানো যায় এবং পাশাপাশি আহ, গরুর যে খাবার সেই ভুসি থেকে আরম্ভ করে সেগুলো যেন কম থাকে। তাই সেইগুলো কম থাকে না কেন সেটারও একটা গবেষণা দরকার, এবং যেগুলো আমদানি করা হয় চড়া মূল্যে সেই আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয়ভাবে কীভাবে গরুকে খাওয়ানো যায় সেই বিষয়গুলো অবশ্যই কৃষি মন্ত্রণালয় ভাববেন। কি ভাববেন জানি না, কৃষি মন্ত্রণালয় তাদের কোনো স্টেটমেন্ট পায়নি। তো সিলেট শ্রীমঙ্গলে গরুর কেজি মাংসের কেজি 900 টাকা শুনে আমি হতবাক। প্রিমিয়ার ব্যাংকে চাকরি করার সময় একবার কোনো এক বছর 10 বছর আগে হয়তো আমরা শ্রীমঙ্গলে গিয়েছিলাম আমাদের প্রিমিয়ার ব্যাংকের বংশাল শাখার সব সহকর্মী মিলে। সেই শ্রীমঙ্গলের দেখা, তারপরে আমাদের শুভ মানে খুবই পরিচিত বনশ্রী এলাকার শুভ মাহবুবুল হাসান শুভ, আমার কোনো লেখায় উনি লাইক ঠাইক দেন না, আমার পরম আত্মীয়, ছোটোবেলার পরিচিত। এবং ছোটোবেলা মানে ওর ছোটোবেলা, ও যখন ছোটোবেলা তখন আমি এই বড়োবেলা। সেই শুভ কবে কোন দিন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তা বাচ্চা কাচ্চা হয়েছে। শুভ, তুমি একটা কিছু লেখো, শুধু ওয়াচিং করলে কিন্তু আজকে ক্ষমা হবে না। কেমন করছো ঈদ? এবং তোমার আম্মু অসুস্থ ছিল শুনেছিলাম, বাসায় আসার পরে এখন কেমন আছে? ব্যস্ততার কারণে অবশ্য আমি আসতে পারিনি, কিন্তু আমি অনুভবের মধ্যে আমার ছিল, হয়তো কোনো একদিন দরজায় কড়া নাড়ব। যাই হোক, মানুষের জীবন এভাবেই চলে যায় যে তোমাদের সঙ্গে যখন আজ থেকে 25 বছর আগে আমার পরিচয়, তখন তোমরা কি ছোট্টটা ছিলে, এখন কত বড় হয়ে গেছো। এই 25 বছরে ঢাকা শহরের অনেক কিছু পাল্টে গেছে। আমার চেহারার মধ্যে অনেক বার্ধক্য এসেছে, যদিও কেউ কেউ বলে যে আমি নাকি চিরতরুণ, কিন্তু আর বয়স তো কম হয়নি, হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছি বহু আগে। তো তারপরেও তারপরেও মানুষ চিরকাল বাঁচে না। 2 বছর আগে আমার করোনা হয়েছিল, 2 বছর না বললে এটা হবে ঠিক 3 বছর আগে বা 4 বছর আগে যখন করোনা হলো, তখন আমার ভীষণ করোনা হয়েছিল। আমি হাসপাতালে 11 দিন অক্সিজেন নেওয়াচ্ছিলাম। তারপরে বছর একটু হালকা করোনা হয়েছিল, তবে হাসপাতালে যেতে হয়েছিল। তো সব মিলিয়ে আমার চাচাতো ভাই যখন মারা গেল করোনায়, সাখাওয়াত হোসেন, ঠিক তখনই আমার একই সাথে করোনা হয়েছিল। তখন আমার চাচাতো ভাইরা, খালাতো ভাইরা, অন্যান্যরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, এবং খুবই আন্তরিকতার সঙ্গেই বলতে হয় তারা সবাই আমার স্ত্রীর সঙ্গে, আমার কলিগ, আমার আমার সহকর্মী এবং আমার সহযোদ্ধা, রাজনৈতিক সহযোদ্ধা, শত 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 ফোন এসেছিলো, এবং আমার ধৈর্যের সঙ্গে আমার ওয়াইফ সেই ফোনটা ধরেছিল। হাসপাতালে থাকা অবস্থায় সাইলেন্ট করা ছিল ফোন, এবং অসংখ্য হাজার হাজার মেসেজের রিপ্লাই দিয়েছিলেন আমার স্ত্রী। মানে অভাবনীয় ব্যাপার। অনেকে তো ফোন বন্ধ রাখেন, কিন্তু আমার স্ত্রী সমানতালে রিপ্লাই দিয়েছিলেন। অনেকেই তার আমার বিভিন্ন ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছিল। সে থেকে আমার স্ত্রী হয়ে গেলেন সমাজকর্মীর মতো। মানে এহেনও কোনো আমার পরিচিত কোনো সার্কেল নাই যা আমার বউয়ের সঙ্গে ফেসবুক নাই। আমার কাছে ভালো লেগেছে যে তারা সবাই আমার মানে খবর নিয়েছে করোনার সময়, এবং আমি মারা যাইনি, এখনও বেঁচে আছি। তবে কলকব্জা সব ঢিল হয়ে গেছে। আমার মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, এই বাসার কাছে একটা এসি মসজিদ আছে, আমি দেখলাম যে 4টা না 6টা জন এসি ভিতরে, বেশ ঠান্ডা। পরে আমি ওই এসি থেকে বের হয়ে বারান্দায় মানে বাড়তি অংশে বসলাম। তারপরেও বাসায় আবার এসে আমার ওয়াচ কোটটা নিয়ে নিলাম, পাঞ্জাবির উপরে পরলাম। মানে আমি জাস্ট আই ক্যান টলার
ঠান্ডা সহ্য করতে পারছিলাম না। আমি ওখানে মসজিদ কমিটির যিনি সভাপতি তাকে বললাম, ভাই বৈষম্য করেছেন কেন? সে বললো, কিসের বৈষম্য? বললাম যে ভাই মসজিদের ভিতরের অংশে এসি আছে, ঠিক আছে মানলাম, সেখানে কার্পেটগুলো খুব উন্নত মানের, নরম, উঁচু, বেশ আরামদায়ক। এবং মসজিদের বাইরের অংশ, মানে মসজিদের ভিতরের অংশের বাইরের অংশ, সেখানে কার্পেট আছে খুবই খটখটে, শক্ত, কম দামি। তাই বললাম যে এই একই মসজিদের মধ্যে বৈষম্য কেন? আপনি এসি লাগাইছেন, ভিতরে গ্লাস দিয়ে ঘেরা আছে, এটুকু মানতে পারলাম। যদিও এটা এসি থাকলে দুই পাশে থাকতে হবে, ভিতরে বাইরে, এটা একটা বৈষম্য। তার উপর আপনি কার্পেট লাগিয়েছেন, ভিতরে নরম, ভালো, আরামদায়ক, আর বাইরে এত খটখটে কার্পেট কেন? বলে যে 4জন লোকে না সরি 8জন লোকে কন্ট্রিবিউট করছে, 8টা কার্পেট ভিতরে লাগাইছি। এরপরে যখন কন্ট্রিবিউট করবে কেউ, তখন আবার বাইরে লাগাবো। তা আমি খুব অবাক হইলাম যে এই এই মানে বৈষম্য কেন? এটা তো ঠিক না। তো তারপরেও ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ভেজ তো যেহেতু আছে মসজিদের মধ্যে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। আপনারা জানেন হয়তো যে মসজিদে যাতে কোনো বৈষম্য না থাকে তার জন্য ইসলামের নিয়ম হচ্ছে কাঁধে কাঁধ মিশিয়ে দাঁড়ানো, এবং ধনী গরিব, ফকির ভিখেরি, বাদশাহ সবাই সবার পাশে দাঁড়াবে। কেউ কোনো এখানে কোনো যে জনসভার মতো সামনের চেয়ারগুলো রিজার্ভ রাখা হয় না, যে এটা হলো সিনিয়র নেতৃবৃন্দ এসেই বলবে, তা রাখা হয় না। বসো, তা রাখা হয় না। এটাকে ঠিক মসজিদের মধ্যে যে যখন ইচ্ছা তার পাশে বসতে পারবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। ইসলাম হচ্ছে কি? ইসলাম হচ্ছে সাম্য। প্রথম সাম্য আমাদের ধর্মে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সুবিধা হবে আপনাদের বুঝতে। আমরা যে শুধু ইসলাম করি, আসলে সকল ধর্মের মাঝে যাই হচ্ছে সাম্য। প্রত্যেক ধর্মের মধ্যে সাম্যের কথা বলা আছে। ধনী গরিব বৈষম্য করা যাবে না। তা এই জন্য আমি ইসলাম না বলে ধর্ম বলতে পারি। ধর্ম সাম্যের বাণী প্রচার করে। সেই সাম্য যদি আমাদের উপাসনালয়ে না থাকে, মসজিদে না থাকে, তাহলে সেটা হবে মানে প্রথম শর্ত লঙ্ঘন। সেজন্য মসজিদের ভিতরের অংশ বাইরের অংশ সমান ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা থাকা উচিত আমি মনে করি। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে গরুর মাংস নিয়ে কথা বলছিলাম, এই যে দেখলেন না যে অনেকে ওয়াশ করছেন কিন্তু কিছু লিখছেন না, এটা হচ্ছে এক ধরনের ইগো প্রবলেম বোঝেন? মানে মানুষের মন হিংসায় ভরপুর, বেশিরভাগ মানুষই হিংসিত। আমি সেজন্য হিমশিম খাই অনেক সময়, যে ভাই কত জায়গায় কত কিছু লেখো, ক্রিয়েটিভ কিছু, কত কিছু চিৎকার করে ফেলো, কিন্তু যখন মানে কেউ কোনো ভালো কথা বলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো দুঃসাহস অনেকেই দেখে না। তো এখনও পার্টিসিপেটরি নাই তেমন। কেবল ঈদের নামাজ পড়ে এসে কেউ কপ কপ করে খাচ্ছে গরুর হাড্ডি, মুরগির রেজালা, সেমাই, চর্দা, কালিয়া কোপ্তা। তো এই জন্য এই সোশ্যাল মিডিয়ায় নজর দেওয়ার সময় খুব কম। তবে একটু পরে যখন দেখবেন, অনেকেই দেখবেন, আমার রিলেটিভসরা দেখবেন, আত্মীয় স্বজন দেখবেন, তো একটা সুবিধা আছে এখানে। সুবিধা আছে হলো লাইভে একটা সুবিধা আছে। সুবিধা হলো লাইভে যদি কেউ ওয়াচ করে সেটার নোটিফিকেশন পাওয়া যায়। অর্থাৎ পলায় দেখার কোনো সময় নাই, সুযোগ নাই। তো এখন এইখানে দেখা যাচ্ছে যে অনেকেই দেখছেন না, তার মানে তারা এখনও পর্যন্ত তাদের হাতে সময় নেই, বা তারা এখনও পর্যন্ত ব্যস্ত। কিন্তু আপনাদের ব্যস্ততার একটা সীমাবদ্ধতা নিশ্চয় আছে। তো যার কারণে যেহেতু আজকে ঈদের দিন, এবং ঈদের দিনের হাতে বিস্তর সময় আছে, আর আমার মেয়ে তাদের বান্ধবীদের সাথে সময় কাটাচ্ছে, আর আমার ছেলে নিজেও একটা হ্যান্ডসেটে, মোবাইলে, সেই ইউটিউবে বিভিন্ন জিনিস দেখছে। রান্নাঘরে অনেক ব্যস্ত ছিলেন আমার ওয়াইফ। আমার দুইটা বিষয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার কাছে একটা হচ্ছে আমার ওয়াইফ, যিনি আমার রান্না করেন, খাওয়ান, ঘন ঘন পানি খাওয়ান, আমার স্বাস্থ্য সুরক্ষার চেষ্টা করেন, সে হচ্ছে আমার ওয়াইফ।
আর আরেকটা হচ্ছে আমার ওয়াইফাই হচ্ছে আমাকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন দিয়ে থাকেন ওয়াইফাই। তো এই ওয়াইফাই আর ওয়াইফ এই দুটো আমার খুব মানে একান্তই খুব কাছের এবং খুবই প্রিয় জিনিস। লক্ষ্য করছি এখানে কাজী নূর মোহাম্মদ রাসেল, মানে আমার এক খালাতো ভাই ওয়াচ করছে, ঈদ মুবারক দিয়েছে, একটা লাভ চিহ্ন দিয়েছে, বড় একটা লাল রঙের হৃদয় দিয়েছে। আমি জানি হৃদয় লাল রঙের হয়, আসেন একটু কেটে দেখি। তো কাজী নূর মোহাম্মদ রাসেল, আমি আশা করেছিলাম যে তুমি এবং শব্দ করলে তাহলে ওই রুমে চলে যাও, তুমি ডিস্টার্ব করো না, হ্যাঁ মানুষ জেনে যাবে যে তুমি ডিস্টার্ব করছো, তাহলে ওই রুমে চলে যাও। তো এখন এই রাসেল, তোমাকে বলছিলাম যে সকালবেলায় তুমি আমার বাসায় চলে আসবে। তা তারপরেও যদিও তোমার বাসায় অনেক কিছু রান্না হয়েছে যেগুলো আমাদের হক আছে, আমি সেই মানে ভাগ বসাতে চাই। তবে এখন শরীরের কন্ডিশন তুমি হয়তো ব্যক্তিগতভাবে জানো, কয়েকটা দিন আমি ঘরে শোয়া এবং আমার শরীরে ব্যথা, পাশাপাশি বুকে ব্যথা এবং শরীরে কিঞ্চিত জ্বর, বিভিন্ন স্পর্শগত অনেক বিষয় আছে যেগুলিতে মানে ব্যথা, যন্ত্রণা। তার মধ্যে আপনারা জানেন যে করোনার একটা ভেরিয়েন্ট কিন্তু ঘোরাফেরা করছে বাংলাদেশে, ঘরে ঘরে সর্দি কাশি এগুলি আছে। কিন্তু আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু মনে করি যে এই টিকা নেওয়ার পরে, করোনার ভ্যাকসিন নেওয়ার পরে এবার করোনা বেশি মানে মুনশিয়ানা দেখাতে পারেনি। করোনা বেশি মুনশিয়ানা দেখাতে পারেনি, ফলে অনেকেই মারা যায়নি বা ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এর ঝড় যে একটা গিয়েছে আমাদের উপর দিয়ে, আমি নিজে তার টের পাচ্ছি। ভ্যাকসিন নেওয়ার কারণে হয়তো বেশি করে অ্যাটাক হয়নি, হাসপাতালে ভর্তি হতে হয়নি বা শ্বাসকষ্ট হয়নি, এরকম মনে হয়েছে। কিন্তু করোনার একটা ঝড় এবার গিয়েছে, কারণ পত্রপত্রিকায় দেখলাম যে 2-4 জন সরাসরি করোনা আক্রান্ত, তাদের পজিটিভ রিপোর্ট এবং তাদের 2 জন মারাও গেছে। তো যাই হোক, যারা যারা টিকা নেননি তাদের জন্য ভয়ানক। যদিও আমার একটা দুঃসংবাদ আছে, আমার নিজেরই ছেলে করোনার টিকা নেয় নাই, ওর বয়স 18, তখন ভয় নেয় নাই, পরে আবার আমরা পাইনি। তার জন্য আল্লাহ তাকে হেফাজত করুক, যাতে তাকে কোনো করোনা টরোনা এগুলো না হয়। বাংলাদেশ থেকে করোনা একেবারে চলে গেছে এটা বিশ্বাস করা যাবে না, আছে কিন্তু ভবিষ্যতে এবং আরও বড় বড় অনেক অনেক ভাইরাস আমাদেরকে অ্যাটাক করতে পারে। কেননা যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আমাদের আন্তঃযোগাযোগের মধ্যে বিরাট বড় ফাটা পড়ে গেছে ইতিমধ্যে। আমি এটা পার্থক্য উপলব্ধি করছি বিগত ফেসবুক আসার পরে এই 5-7-10 বছর 12 বছরের মধ্যে একটা ভেরিয়েন্ট করেছি। মানে আমি একটা তুলনামূলক যাচাই করেছি। অনেকে ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিয়েছেন, অনেকে কেউ কেউ আসেন দেখেন কিন্তু কোনো লাইক দেন না, কমেন্টস দেন না। মানে একটা পরিবারের মধ্যে বা একটা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একে অপরের সঙ্গে এত বেশি ডিসকানেকশন, মানে চিন্তা করা যায় না, যেটার চূড়ান্ত রূপ 2024-এ এসে দেখা দিয়েছে। আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক কাজিন আছে, তারা দেশের বাইরে থাকেন, অনেকে ঢাকায় থাকেন, অনেকেই গ্রামে থাকেন, বা অনেক আত্মীয় স্বজন, খালাতো, চাচাতো, মামাতো, অভাব নেই। কিন্তু এদের মধ্যে যে আন্তঃযোগাযোগ, মানে আমাদের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, মানে এটা তুলনা মানে এটা চিন্তাই করা যায় না। আমার এক কাজিন আমার বাড়ির পিছনে, যেখানে আমি পাদ মারলেও শোনা যাবে, সেখানে কিন্তু সে 6তলা বাড়ি করছে। উনি মাঝে মাঝে আসেন, ওনারা 2 ভাই করেছেন, আমার খুবই প্রিয় 2জন কাজিন, খুবই প্রিয়। মানে ছোটোবেলায় আমরা অনেক আনন্দ ফুর্তি করেছি গ্রামে, কলা গাছ কেটে তার মধ্যে ঘর বানাইছি। সে এখানে বাড়ি করতেছে, তাও আমরা এখানে 2-2.5 বছর আসছি, একদিন সে আমার বাসায় আসে নাই। আর যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়, মানে সবাই যেন মেশিনের মতো হয়ে গেছে। কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আমি দোষারোপ করতে চাই না। কেন করতে চাই না? কারণ উনি ব্যস্ত মানুষ, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন এবং গাড়ি হাঁকায় চলেন। এত ব্যস্ততার মধ্যেও এই যে দূরত্ব, এই যে রিলেটিভসদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এটা বাইরের কথা বাদই দিলাম, আমিও অনেক সময় অনেকের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি না, এটা আমারও ব্যর্থতা। এটা 2 রকম কারণ হতে পারে। একটা হচ্ছে যে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ, একটা জীবন যুদ্ধ, এবং সেই সঙ্গে আরও কিছু ব্যাপার রয়ে গেছে, যার কারণে মানুষ আগের মতো ইন্টারাকশনটা ধরে রাখতে পারে না। আমার এক কাজিন আছে ছোটোবেলায়, যার সঙ্গে আমার খুব দহরমরম ছিল এবং একসাথে আমরা ম্যাট্রিক পাস করেছি। তো তারপরে এক কাজিন তো আমাকে ফোন করেই আমাকে খুব শুভেচ্ছা পাঠালো বা ভালোবাসা দিল। ভালোবাসার মানে এটার কি বলবো আর কি, অন্যরকম ভালোবাসা দিল। তারপরে
আর এক কাজিন আমাকে মেসেঞ্জারে একটা টুস করে ওই ঈদ মোবারক জানালো, কিন্তু সে আবার আমার ফেসবুকে কোথাও কোনো নক করে না, মানে লাইক কমেন্ট দেয় না। হয়তো বা আমার একটু রাজনৈতিক পরিচয় আছে, মানবাধিকার সংক্রান্ত কাজ করি, সেইগুলো অনেকের কাছে মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতি এখন স্বচ্ছ রাজনীতি নাই, যে রাজনীতিটা করলে সবাই ভালো বলবে। ম্যাক্সিমাম মানুষ এখন বলে রাজনীতি পচে গেছে, রাজনীতি নষ্ট হয়ে গেছে, এটা বলে। কিন্তু আমি মনে করি যে রাজনীতি নষ্ট হয়ে গেছে ঠিক আছে, কিন্তু রাজনীতি আমাদের করতে হবে, কারণ রাজনীতি না করলে এই সমাজটাকে, রাষ্ট্রটাকে ঠিকঠাক রাখা যাবে না। যারা যখন ক্ষমতায় আসে তারা তখন এই স্বেচ্ছাচারিতা করে, তাদের মতো করে তারা দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে এবং তারা দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং দুর্নীতি করেও তাদের মধ্যে কেউ কেউ, যে যখন ক্ষমতায় আসে। আমি শুধু আওয়ামী লীগকে বলছিলাম। তো সেইগুলোর প্রতিবাদ আমরা করি। এখানে এক ধরনের একটা তৈরি করা হয়েছে বাই ট্রেডিশনাল, অনেকে রাজনৈতিক দলগুলো করে। আমার বাবা করে আওয়ামী লীগ, আমিও করি আওয়ামী লীগ। অনেকে আমার বাবা করে বিএনপি, আমিও করি বিএনপি। কিন্তু আমার কাছে সেই ধরনের কোনো সূত্র নেই। আমার মা এক দল করেছে, মামারা আওয়ামী লীগ, চাচারা আওয়ামী লীগ করেছে, মা করছে জাতীয় পার্টি, আমি আমার দল করি গ্রিন পার্টি। কিন্তু আমার দলের বৈশিষ্ট্য হচ্ছে যে যাতে কোনো দুর্নীতি না থাকে এবং মানুষ যেন মেধাবীরা চাকরি পায়, বা যারা বিদেশে আছে তারা যেন প্রতারিত না হয়, তারা যেন ঠিকঠাক মতো। বাংলাদেশের মানুষের নির্মাণ শ্রমিক হয় দেশের বাইরে, আমার কষ্ট লাগে যখন পার্শ্ববর্তী রাষ্ট্রের ছেলেরা যায় গুগলে, অ্যাপেলে চাকরি করে। আচ্ছা, আমার এই সবগুলো কমেন্ট, সবগুলো স্ট্যাটাস এবং আমার যা কিছু চিন্তা, এগুলো সব মানুষের কল্যাণে নেই। তাতে যদি আপনাদের মাথা ব্যথা হয়, আপনাদের মাথা কোন দিন কাটা পড়বে, তখন এই মাথা ব্যথার কারণে তখন আপনারা নিজে টের পাবেন। আর যাই হোক, একটা পরিবারের মধ্যে একজন রাজনীতি করুক, এটা অনেকে চায়, অনেকে আবার এই রাজনীতিকে ঘৃণা করে। কারণ এই আওয়ামী ফ্যাসিবাদী চক্রান্ত এমনভাবে জেগে বসেছে যে এই কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বললে মানুষ মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে। মানে ভাড়ার ঘরে কেড়ে বলে আমি কলা খাই না। মানে বিষয়টি এমন হয়ে গেছে যে আপনি যদি কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলেন বা অন্যায় অনিয়ম হলে প্রতিবাদ করেন, তো অনেকে মনে করবে যে এটা সরকারকে বলা হচ্ছে। আরে বাবা, তারা সরকারকে বলা হচ্ছে, সরকার এটার সঙ্গে ইনভলভ কিনা, এটা আপনি চিন্তা করে দেখেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আত্মীয় স্বজন অনেকে খুঁজে পাইছে, তারা 20 বছরেও তাদের হদিস ছিল না। আমার এক বন্ধু, সে তার নাম হচ্ছে পিন্টু, ফরিদপুর অব দ্য কলোনিতে থাকতে পরিচয়, আমার খুব ক্লোজ বন্ধু। একসাথে ক্রিকেট খেলতাম, একসাথে ঘুরতাম, এমনকি রাজবাড়ি ট্রান্সফারে আসার পরও সে আমার খুব ক্লোজ বন্ধু ছিল। যদিও মূলত ওর বড় ভাই মানিক ছিল আমার বন্ধু, একই সাথে পড়তাম, কিন্তু ওই পিন্টু আমার থেকে এক ধাপ নিচে ছিল, কিন্তু পিন্টু হয়ে গিয়েছিল আমার বন্ধু। এই কিছুদিন আগে দেখলাম একটা বাংলা আইডিতে আমার ওখানে সেই পিন্টু, তার আরেকটা নাম আছে যে নামটা অখ্যাত, মানে অপরিচিত নাম, তার পাশেই ও আমাকে কমেন্ট দিল যে আমি সেই পিন্টু, তোমার সেই বাল্য বন্ধু। তো সেটা আমার কাছে ভালো লাগলো যে এই 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 আমার কাছে ভালো লেগেছে যে সেই বন্ধুকে আমি ফেসবুকের মাধ্যমে খুঁজে পেলাম। দেখুন, আরও অনেক কিন্তু বন্ধু আছে ফরিদপুর অব দ্য কলোনির, আজ থেকে 40 বছর আগের। আপনি মনে করেন যে 76 সাল যদি হয়ে থাকে, তাহলে এখন 24 আর 24 কত, 24 আর 24 48 বছর আগে। 48 বছর আগে আপনার গায়ে লাগতেছে না? 48 বছর আগের বন্ধু, তাদের বয়স তো 48 হয়েই গেছে, তার সঙ্গে আরও 5-7 যোগ করার পরে যা হয় 52-53 হয়ে গেছে। সেসব বন্ধুদের কিছু নাম বলতে পারি। একজন আছে মামুন, ছোটোবেলায় আমাকে খুব মারপিট করেছিল খোয়ার মধ্যে ফেলে, কিন্তু আমার খুব ক্লোজ, আমরা অনেক খুবই ক্লোজ। সেই মামুন এখন দেশের বাইরে থাকতো, তারপরে 2-4-5 বছর আগে যোগাযোগ হয়েছিল, তারপরে এখন কোথায় আছে জানি না। আমি মামুনকে খুঁজি, মামুন তুমি কোথায় আছো? আমার ফেসবুকে 12টা আইডি আছে, ঘুরে ফিরে কোথাও না কোথাও যাই, কিন্তু সেই মামুনদেরকে দেখি না। নাজির কাকার ছেলে লিটন আমার খুব ক্লোজ বন্ধু, সে লিটনকেও দেখি না, কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনো কমেন্ট নাই। তোমরা যদি দেখে থাকো বা শুনে থাকো যোগাযোগ করো। এবং আমার আরেক বন্ধু ডেলটন, ওর ছোটো ভাইয়ের নাম মিল্টন, তার বড় ভাইয়ের নাম ডিউক। আসলে এই মানে এরা কোথায় আছে? যে বাংলাদেশে নিশ্চয়ই আছে, কারণ কেউ হয়তো পৃথিবী ছেড়ে যায়নি, গেলে হয়তো কোনো না কোনোভাবে জানতে পারতাম। কিন্তু সে ডেলটন কোথায় আছে, কেমন আছে, তার খোঁজ খবর পাচ্ছি না। কেন পাচ্ছি না? এরকম আরও অনেকে আছে, মামুন, তারপর রতন ভাইয়ের ছোটো ভাই দুলাল,
হ্যাঁ, তারপরে আমরা তো রাগ করে তখন মানে দুষ্টুমি করে তখন বলতাম দাঁতাল, ও দাঁতগুলো একটু বড় বড় ছিল। সেই দুলাল এখন কোথায় আছে, নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, ছেলেমেয়েরা হয়তো ভার্সিটি পড়ে, হয়তো বুড়া হয়ে গেছে, কারোর দাড়ি হয়ে গেছে, আমি হয়তো কেটে ফেলেছি। তো সেই বন্ধুগুলো কোথায় আছে, খুঁজে পাওয়া দরকার। যেমন আর একটা আছে অপু, লাবু। লাবু হলো একটু শারীরিক ছিল, প্রতিবন্ধী, ফরিদপুর অব দ্য কলোনির। তারপর লাবুর একটা বড় ভাই ছিল। ওদিকে আমি তো পিন্টু মানিকের কথা বললামই, তাই না? তারপরে বাপ্পি। বাপ্পি হচ্ছে সম্ভবত সম্ভবত এটা হলো চাপল ভাইয়ের ভাই, ছোট ভাই। চাপল ভাই তো গুলশানে 1 নম্বরে, উনি ওখানে মার্কেটে আছে। দুবার করে আমি দেখা করতে গিয়েছি, তাকে দেখা করতে পারিনি, দেখা হয়নি। তো যেটা আমার দুর্ভাগ্য। তারপর আর চেষ্টা করিনি। এই চাপল ভাইয়ের সঙ্গে আমি ছোটোবেলায়, আমি যখন 5-এ পড়তাম তখন আমি দাবা খেলতাম, এবং দাবা খেলে আমি সবসময় জিতে যেতাম। চাপল ভাই আমার সাথে পারতো না। চাপল ভাইয়ের বড় একটা ভাই আছে, তার নাম মুকুল ভাই। আমি এখন থেকে 48 বছর আগের কথা বলছি, 48 বছর আগের কথা। সে মুকুল ভাইও কিন্তু আমার সঙ্গে দাবা খেলে পারতো না। এবং বাউন্ডারির বাড়ি থেকে আসতো খসরু ভাই, যিনি বাসের বাস স্ট্যান্ডের সভাপতি ছিলেন এবং সে পাওয়ারফুল লিডার, নেতা। সেই খসরু ভাই আসতো আমার সাথে দাবা খেলতে, পারতো না আমার সাথে দাবা খেলে কেউ পারতো না। সে অবশ্য দীর্ঘদিন আমি এখন আর দাবা খেলি না, কিন্তু তখন আমি খুব চৌকস দাবারুদ ছিলাম। আমি ঢাকায় এসে জাতীয় দাবা ফেডারেশনে আমি খেলেছি। তো যাই হোক, নানান কারণে আর ব্রকেন ফ্যামিলির ছেলে আমি, সেক্ষেত্রে আমার বাবা মার ট্রান্সফারেবল জব, নানান কারণে আমি দাবাকে বা আমার সাহিত্যকে বা আমার চৌকস ফুটবল খেলাকে, কোনো কিছুকে আমি আগে নিতে পারিনি। ফুটবল খেলে আমি চমৎকার ফুটবল খেলতাম এবং এমনভাবে কাটিয়ে নিতাম যে মনে হচ্ছিল যে আমি ঠিক মতো খেলে গেলে হয়তো আমি ম্যারাডোনা বা ইয়ে হতাম। কিন্তু পারিনি। একদিন আমার মানে স্পর্শকাতর জায়গায় একটা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। তারপরে সেখানে আঘাত ছিল, স্পর্শকাতর জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আমরা ভাইয়েরা খেলাধুলা করতে যায় বা দুষ্টুমি আর কি করতে যায়, আমার ওখানে আঘাত লেগেছিল। আমার এক ভাই তো অজ্ঞানবশত, হ্যাঁ, সেখানে ব্যথা ছিল। তো দীর্ঘদিন সেই ব্যথা পুষিয়ে রাখতাম। এটা হচ্ছে ধরুন আজ থেকে 40 বছর আগের কথা বলছি। তখন আমি ওই বন্দর মাঠে লাস্ট যখন ফুটবল খেলতে গেলাম, তখন 3rd টাইম আবার লাগলো আঘাত ফুটবলের। তারপর থেকে আমার ফুটবল খেলা হয়নি, কারণ আমি তখন ভীষণ ভয় পেয়ে গেলাম যে সর্বনাশ, প্রচণ্ড রকমের ব্যথা পেলাম। এরপরও গিয়েও আমি আরও 10-12 বছর পরেও ব্যথা পেয়েছি, সেগুলো ইতিহাস। তো তারপরে ফুটবল খেলা ওইভাবে আমি খেলতে পারলাম না, দাবা খেলাটা বন্ধ হয়ে গেল নানান কারণে, জীবনযুদ্ধে। কিন্তু সেই সময়কার অব দ্য কলোনির কথা যখন বলছি 48 বছর আগে, সেই বন্ধুবান্ধবগুলো কোথায় আছে? তারা কি হাওয়া হয়ে গেছে নাকি? আমি খুঁজছি সেই লিটনকে, আমি খুঁজছি সেই ডেলটনকে, খুঁজছি সেই মামুনকে, এবং খুঁজছি সেই বাপ্পিকে, চাউল ভাইয়ের ভাই, এবং খুঁজছি আমি সেই কবিরকে। কবিরের একটা ছোট ভাই আছে সম্ভবত পনির। তো পনিরের বড় মনির ভাই আমার মেজো ভাইয়ের বন্ধু, তার বড় খোকন, সেও মেজো ভাইয়ের বন্ধু, তার বড় তো অবশ্য টিপু ভাই আমার মেজো ভাইয়ের বন্ধু, এবং তার বড় হচ্ছে হেলাল ভাই তো আমার বড় ভাইয়ের বন্ধু। তারা সবাই কি কোথায় আছেন? মাঝে মাঝে টিপু ভাইকে এবং হেলাল ভাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। হেলাল ভাই তো আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের ভাইস চেয়ারম্যান ছিলেন, তারপরে তিনি অসুস্থ থাকা অবস্থায় বেশ কিছুদিন সেখানে দায়িত্ব পালন করেছেন। তারপরে গিয়ে যখন আমরা রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা করলাম এবং সেখানে রেজিস্ট্রেশনটা দিল না আমাদের সরকার, এনএসআই সরাসরি বললো যে আমাদের পলিটিক্যাল কানেকশনের কারণ আছে, এবং কী কারণে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না তা উল্লেখ করেনি। তো আমার ধারণা করে নিলাম এটা হতে পারে। তো যাই হোক, তারপর থেকে আর আমি আমার হিউম্যান রাইটসের কোনো অ্যাক্টিভিটিসে আমি আমার হেলাল ভাইকে দেখিনি। তো যাই হোক, জীবনের বন্ডন্ঠর সময় সেখান থেকে আমরা বাড়িতে চলে গেলাম ফরিদপুর থেকে। আমি তখন ফরিদপুরের মহিম স্কুলে পড়তাম 1 থেকে 5, পঞ্চম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণীতে আমার বন্ধুরা যারা ছিল তাদের কথা বলতে পারি আজ থেকে ধরেন 24 বছর 44 বছর আগে। দ্যাট মিনস পঞ্চম শ্রেণী মানে 80 সাল।
আমি তখন আমার বন্ধুদেরকে মনে করতে পারি তারা খুবই ক্লোজ বন্ধু ছিল। একজন নাম রাজু, উনি প্রধান শিক্ষকের ছেলে। সে রাজু তুমি কোথায় আছো জানি না। আর এক সমাজ কল্যাণ মিস্ট্রেসের মেয়ে ছিল মিতা, তার আর এক নাম ছিল মৌসুমি, সে আমার বোনের বান্ধবী ছিল আরিন খানের। এবং সেই মিতা তুমি কোথায় আছো, মৌসুমি আমি জানি না কত বড় হয়েছে, তোমার বাচ্চা কাচ্চা কী পরিমাণ হয়েছে এবং দুলাভাই কী করছেন না করছেন। আমার বন্ধু ছিল দেবাশিস, এবং সেই দেবাশিস কোথায় আছে জানি না। মহিম স্কুলের পিছনে তার বাড়ি, এবং অনেক বড় হয়ে গেছে দেবাশিস, হয়তো আমার থেকে ডাবল হয়ে গেছে, তখনই ছিল বড় বড়। সেই দেবাশিস তুমি কোথায় আছো জানি না। আমার আরেক বন্ধু ছিল খুব ঘনিষ্ঠ, ওর নাকে সবসময় সর্দি ঝরঝর করে থাকতো, এবং ওর মুখে থাকতো ফাউন্টেন পেনের কালি, ওর নাম হচ্ছে গাজী। এই পাজি ছেলেটা কোথায় আছে আমি জানি না। গাজী তুমি যেখানে থাকো তুমি দেখা করো, আজ থেকে 44 বছর আগে তোমার সঙ্গে আমি 5-এ পড়েছি। তুমি গাজী, তুমি বড্ড পাজি, তুমি কেন লুকিয়ে আছো, আসো, যোগাযোগ করো, দেখা করো। আমার এই লাইভে এখন পর্যন্ত তেমন কেউ আসেনি, শুভ ছাড়া আর রাসেল ছাড়া লাইভ করছে না, লাইভ ওয়াচ করছে না কেউ। আর মামুন আছে সিলেট থেকে। তো যাই হোক, আগে পরে হয়তো সবাই শুনবেন, কারোর সময় সংক্ষেপ থাকলে কম শুনবেন, কেউ বেশি শুনবেন। সেখান থেকে আমি যখন বাড়িতে আসলাম, আসার পর ভর্তি হলাম বাগাটি স্কুলে। সেখানে আমার নিজস্ব ক্লাসের বন্ধু বান্ধব যাই থাকুক, কিন্তু এক ক্লাস নিচের এক বন্ধু ছিল, নাম হলো পঙ্কজ। পঙ্কজ এখন কোনো একটা ব্যাংকের ম্যানেজার, এবং সেও খুবই মাঝে মাঝে যোগাযোগ থাকে। এখন সেই পঙ্কজের সঙ্গে যোগাযোগ নাই বললেই চলে। আমার বন্ধু ছিল বাগাটি স্কুলে জাহাঙ্গীর এবং বাচ্চু, তারা যার যার অবস্থায় ভালোই আছে। জাহাঙ্গীর বোধহয় ঢাকার বাইরে আছে, বাচ্চু আছে, এবং তারা নিশ্চয়ই ভালো আছে, এবং তাদের সঙ্গে আমার ফেসবুকে বন্ধুত্ব আছে। তারা মাঝে মাঝে যোগাযোগ করে, সবসময় যে খুব যোগাযোগ হয় তা না। আমি যখন পরে ওখান থেকে মধুখালী স্কুলে আসলাম, সেখানে আমার ব্যাপক বন্ধুদের সঙ্গে পরিচয় হলো। সমস্যা হলো ম্যাক্সিমাম বন্ধুরাই ছিল আমার থেকে বয়সে একটু বড়, কেননা যে আমার বড় বোন আইরিন খান, আমার বড় ভাই মানে সামান্য বড় ভাই উজ্জ্বল খান, খায়রুল খান, এরা সবাই আমার সাথে, আমি ওদের সাথে পড়তাম। আমার বন্ধু আরকান্দির এনায়েত আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, পেটের হাড়িনাড়ির খবর আমরা রাখতাম। এবং সে বন্ধু এনায়েত এখনও যোগাযোগ আছে। সেদিন আফতাবনগরে ইত্তেফাকে এসেছিল, ইত্তেফাক না ইত্তেকাপ, এবং এখানে সে 10 দিন কারোর সাথে কথা বলেনি, যোগাযোগ করেনি, এমনকি পরিবারের সঙ্গেও সে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শুধু আমাকে একটু মেসেজ দিয়েছিল, আমি যে দেখা করে এসেছি। সে দেখলাম কোরআন শরীফ পড়ছে, এর নাম এনায়েত। এনার সঙ্গে আমি মধুখালী একসাথে ম্যাট্রিক দিয়েছি, এবং সেখানে আমার সঙ্গে আরও বন্ধুবান্ধব ছিল। তাদের অনেকের সঙ্গে যোগাযোগ মানে তেমন নেই। ফখরুল একদিন আমাকে একটা কমেন্ট করেছিল, দেখলাম। আরও অনেকে যারা আছে তাদের সঙ্গে, মৃত্যু কোথায় আছে জানি না, ওই আর্মিতে চাকরি করতো মিরাজ, মধুখালী আছে, যোগাযোগ নাই সেই রকম। বন্ধুত্বের যে একটা মানে দহরম মহরম, সেটা খুবই কম পাওয়া যাচ্ছে। কেননা যে দেখছি না, তুহিন আমাদের ইংরেজি স্যারের ছেলে তুহিন অনেক লম্বা ছিল, জানি না সে কোথায় আছে। পরশ, ও সবসময় প্রতিদিন মাথায় শ্যাম্পু করতো, এবং একটা ফ্লেভার, একটা সেন্ট নিয়ে আসতো শরীরে। এবং সে ওই মানে কি বলবো, উজ্জ্বলদের নানা বাড়ির ওদিকে তাদের বাড়ি, হ্যাঁ, যে আসতো মধুখালী স্কুলে, খুবই মাঞ্জা মেরে আসতো আর কি। আমি একটু সাদা মাঠা ছিলাম, আমার শরীরের অনেক সময় রক্তই থাকতো না, ঠান্ডায় থাকতাম। একদিন আমাকে ইংরেজি স্যার আমার কলম ধরে বললো যে, কিরে তোর হাত এত ঠান্ডা, মানে কলম ঠান্ডা হয়ে গেছে। মানে খুবই রক্তশূন্য অবস্থায় ছিলাম, পুষ্টি শূন্যতায়। এটা কারণ কি জানি না, কিছু খাইতে চাইতাম না হয়তো বা, কিংবা অনেকগুলো ভাই বোনের মধ্যে আমি একটু নিচের স্তরে ছিলাম। আমার তো খেয়াল খবর, আমার মা চাকরি করতেন, বাবা চাকরি করতেন, মানে তারা তাদের মতো অফিস আদালত টেক কেয়ার করার মতো আমার 2 বোন ছিল। আইরিন আমাকে অনেক সময় অনেক কিছু নোট দিয়ে নিয়ে স্কুলে নিয়ে যেত, এবং অনেক সময় লেগে থাকতো। আমি ঠিক স্কুলে যেতে চাইতাম না, এবং আমি শুধু কবিতা লিখতাম এবং গান গাইতাম। তো সত্যিকার অর্থে যেভাবে পড়াশোনা করার কথা, ওইভাবে যদি ঠিকমতো পড়াশোনা করতাম, এখন যেভাবে করি, এখন যেন 24 ঘন্টা 20 ঘন্টায় আমি পড়াশোনা করি, ব্যস্ত থাকি। তো আমরা যখন স্কুল লাইফে যদি আমি হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম, আমি যদি ঠিকমতো পড়াশোনাটা করতাম, তাহলে আমি স্টার মার্ক পেতাম। এটা আমি শিওর, ড্যাম শিওর, কারণ আমার মেধা সম্পর্কে আমার ধারণা আছে। কিন্তু আমি কখনোই প্রফেশনালি, মানে আমি খুবই পেশাদারিত্বের ভিত্তিতে, মানে খুবই সিরিয়াসলি পড়াশোনা করিনি।
আমার মনে আছে যে আমি যখন টেস্ট ফেল করলাম, তখন আমার আম্মা বললো যে আমার ছেলে ব্রিলিয়েন্ট, দেখেন ওকে কিছু দেখাই দেবে। আমি তখন আসলাম, এসে আমার মেজো চাচার ঘরে দরজা লাগিয়ে আমি 3 মাস পড়াশোনা করলাম, ইংরেজি যা সব মুখস্থ করে ফেললাম। তারপরে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যাই, অল্প কিছু মার্কের জন্য সেকেন্ড ডিভিশন পেয়েছি, যেটা আমার কাজিন ওরা অন্যান্য চাচারা বিস্মিত হয়ে গেছে, কী বাবা ও তো পড়াশোনাই করে না সারা বছর, এরকম আর কি। তো যার কারণে আমি ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার্স কোনোটাতে আমি খুব বেশি ধুরন্ধুর নাম্বার পেয়ে গেছি তা না। তবে আমি উপলব্ধি করেছি যে লেখাপড়া ভালো রেজাল্ট করার দরকার ছিল, তাহলে হয়তো বা আমি বিসিএস টিসিএস দিয়ে হয়তো বা আরও 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 মানে কিছু করতে পারতাম। কিন্তু আমার ভিতরে তো চাকরিটা নাই। আমার নেতৃত্বের একটা জাগরণ সৃষ্টি হলো যখন আম্মা মারা গেলেন। আমার আম্মা রাজনীতি করতেন, তারপরে আমার উপলব্ধি হলো যে দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। তো তখন আলটিমেট রেজাল্ট চাকরিটা, আমার ব্যাংকের চাকরি 21 বছর করেছিলাম, কন্টিনিউ করতে পারিনি। তার মানে অনেকেই এবার বলা বলি করে যে ভাই তোমার চাকরি চলে গেছে। আমার নিজেরই এক মামি মন্তব্য করেছেন যে ওর চাকরি বোধহয় চলে গেছে। আসলে আমি চাকরি চলে যায়নি, কারণ আমি খুব মানে নোটিশ পেয়ে না দেওয়ার জন্য আমি একটা নোটিশ দিয়ে 3 মাস চাকরি করে তারপরে চাকরি ছেড়েছি, যাতে আমার নোটিশ পেয়ে দিতে না হয়। পরিকল্পিতভাবেই ছেড়েছি, কারণ তখন চাকরি আমার চলে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ আমরা একটা পলিটিক্স করতাম, যে পলিটিক্সটা হলো মান্না ভাইয়ের সঙ্গে করতাম। মান্না ভাই তখন রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানায় 22 মাস জেল খাটছেন, এবং মান্না ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, যার কারণে মান্না ভাইয়ের দলে আমি যুগ্ম সমন্বয়ক ছিলাম। যদিও এটা মুখে মুখে, খাতা কলমে তখনও কমিটি হয়নি। তো অনলাইনের সব দায়িত্ব বেসিক্যালি আমার উপরেই ছিল, এবং আমার উপরে নজর ছিল সরকারের। আমার ব্যাংকে বারবার অডিট হচ্ছিল, এবং একটা মানে মেসেজ পেলাম আমি, যদি আমার চাকরি চলে যায় তাহলে আমার পিএফ গ্র্যাচুইটি মিলিয়ে সব মিলিয়ে প্রায় 50-60 লাখ টাকা মার যাবে, বা হয়তো পিএফের আমি হয়তো একটা আমার ওন কন্ট্রিবিউশনটা পাবো। বোথ কন্ট্রিবিউশনের মানে যারা ব্যাংক দিয়েছে সেটা পাবো না, গ্র্যাচুইটি পাবো না, এরকম সম্ভাবনা যখন সামনে আসলো, তখন আমি আমার চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার আদার্স ঋণ ছিল, এবং একটা ব্যবসায় আমার অনেক টাকা, কোটি কোটি টাকা লস ছিল। সেখান থেকে আমার দীর্ঘদিন 10-15 বছর চাকরির এবং আমার সার্ভিস বেনিফিট সহ অনেক 2-3টা ফ্ল্যাট ছিল, সেগুলো দিয়ে অ্যাডজাস্ট করতে হয়েছে। এবং তারপরে আবার অবশ্য আমি স্ট্রাগল করে যাচ্ছি, আমার ছেলে মেয়েকে ট্রিটমেন্ট করাচ্ছি, পড়াশোনা করাচ্ছি। আমার ছেলে একটু মানসিকভাবে অসুস্থ, এবং তার পিছনে অনেক টাকা প্রতিদিন খরচ করতে হয়। একদিন ওষুধ না খেলে সে বিকারগ্রস্ত হয়ে যায়, এবং সেই বাস্তবতা মাথায় রেখেই আমাদেরকে চলতে হয়। মেয়ে আমার ভার্সিটি পড়ে, তার প্রতিদিন ইউনিভার্সিটি যাওয়ার ভাড়া, তার আনুষঙ্গিক তার সেমিস্টার ইত্যাদি মাথায় নিয়ে আমাকে কাজ করতে হয়। খুবই মানে ঋণগ্রস্ত থাকার চেয়ে ঋণ মুক্ত থেকে যে আমি এগিয়ে যাচ্ছি। আমার মেয়ে এখন অনার্স পড়ে, ল অনার্স আইনে, এবং আমার মেয়ে হয়তো বা ভবিষ্যতে ব্যারিস্টার হবে বা বড় লয়ার হবে। আমি বলেছি যে আমার বিরুদ্ধে যারা অন্যায় করেছে, বিজনেসে যারা আমার ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। কারণ তুমি সেটা আমি যখন মাফ করে দিয়েছি, তুমিও সেটা মনে রাখবা যে মাফ। কিন্তু আমার জীবন থেকে অনেকগুলো বছর এবং অনেকগুলি টাকা, প্রায় 3-3.5 কোটি টাকার এভারেজ ইন্টারেস্ট সহ, সেইগুলো মাইনাস হয়ে যাওয়ার কারণে আমার যতটুকু ভেঙে পড়ার কথা তা আমি ভাঙিনি, কিন্তু আমি ভেঙে পড়েছিলাম। আমার করোনা হওয়ার পরে আমি লাঠিতে ভর করে হাঁটতাম, এবং খুবই অবস্থা খারাপ ছিল। তো সেইগুলো কাটিয়ে উঠতে 2-3 বছর সময় লাগছে। তারপরেও এখন এই সিজনে একটু হালকা করোনার ভ্যারিয়েন্ট মনে হয়েছে আমার কাছে, এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। আমি আজকে 5-7 দিন বিছানায় থেকে কোনো মতে রোজা থেকেছি, রোজা ভাঙেনি। তো যাই হোক, বন্ধুদেরকে বলছি, তোমরা বন্ধুত্বের মানে সম্পর্কটা ধরে রাখবা। কারণ হচ্ছে যে এর জন্য কম বেশি আমার দায়িত্ব আছে। আমিও চেষ্টা করি খুঁজে বের করার কোথায় আমার পুরনো দিনের বন্ধু আছে, যারা আমার এই 54 বছরের বন্ধু। তার মধ্যে এই একদম 54 বছরেরই বন্ধু যে, বা 52 বছরের বন্ধু আছে, কাজী নূর মোহাম্মদ রাসেল, যে ওয়াশ করছে আমার কথা, তার সঙ্গে আমার সেই বন্ধুত্ব সেই হারুকান্দি থেকে। ওরা তো হারুকান্দি ওদের বাসা ছিল, মোদি গবেষণার কাছে। তারপরে আমার খালু বিএডিসি উপসচিব ছিলেন, উনি ঢাকায় চাকরি করেছেন, উনি মারা গেছেন। আমাকে খুবই স্নেহ করতেন, এবং উনি আমার দাবা খেলা এবং কবিতা লেখা নিয়ে উনি অ্যাপ্রিসিয়েট করতেন, এবং উনি নিজের ছেলের মতো আমাকে মাথায় হাত বুলিয়ে আদর করতেন।
তো তার প্রতি আমার কৃতজ্ঞতা আমার নিজের বাবার প্রতি। আমার বাবা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। আমি তো 18 সালে তাকে ইন্টারভিউ নিয়েছিলাম আমার বাবার, এবং সেখানে সে বারবারই বলছিলেন, দেখো কোনো ঝামেলায় পড়ো না, বা তুমি দেখো তোমার গায়ে জ্বর আছে কিনা। তখন আমার করোনা হয়নি, কিন্তু করোনা হওয়ার আগে এই ইন্টারভিউতে আমার আব্বা বারবার বলছিল তোমার গায়ে জ্বর আছে কিনা। তো বাবা, খালু, চাচা, আমার চাচাদের মধ্যে আমার সেজু চাচা আমাকে খুব আদর করতেন, ছোট চাচা অত্যন্ত মহব্বত মানে স্নেহ করতেন, বড় কাকা আমাকে খুব ভালোবাসতেন। তারপর আমার মেজো কাকা যিনি, উনি ঢাকায় থাকতেন, ওনার সঙ্গে আমার ইন্টিমেসি কম ছিল। আহ, ওনার শেষ বয়সে মানে উনি গ্রামে তো ছিলেনই না, সেজন্য সে মেজো কাকার কথা বললাম না, কিন্তু মেজো কাকি আমাকে খুব স্নেহ করতেন। এবং আমার আহ, ভাই, বাবু ভাই আমাকে অত্যন্ত ভালোবাসেন। এখন আমেরিকা থাকেন উনি, প্রায় 50 বছর আমেরিকা থাকেন। উনি এখনও আমাকে খোঁজ রাখেন। অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে খোঁজ না রাখলেও, কথাবার্তা না হলেও, অন্ততপক্ষে অনেক সময় আমার স্ট্যাটাসে লাইক কমেন্ট দেন, তো বছরে একবার দেন। আর এদিকে অন্য যারা আছে, আমার বড় কাকার ছেলেরা তো সবাই স্টার, মানে দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তারা আমাকে খুবই ভালোবাসেন। মেরিয়াপা যিনি আমার বড় কাকার মেয়ে, তার সেখানে আমার দুলা ভাই এবং সেই ভাগ্নে দুজন মাসুম টুটুল অত্যন্ত ভালোবাসেন। বড় কাকার ছেলে, এই যে আপনার সাদা সাদা কালা কালা সিনেমার যে পরিচালক সোহান রহমান, ইয়ে কি বলে, আমাদের বড় চাচার বড় ছেলের বড় ছেলে তো সুমন, এই সুমন আমাকে অত্যন্ত ভালোবাসে। ওদিনও দেখা হলো মাহাব্বার বাসায়, আমার আরেক চাচা মানে ওই চাচারই ছেলে। মাহাব্বাই আফতাবনগরে থাকেন, ফ্ল্যাট কিনেছেন, এবং উনি আমাকে খুব ভালোবাসেন। কোনো কারণে আমার ফেসবুকের সঙ্গে দেখছি উনি নাই, অথবা ফেসবুকের অন্য আইডির সঙ্গে আছেন। আর রেজা ভাই তো মারা গিয়েছেন, অত্যন্ত ভালোবাসতেন আমাকে। রেজা ভাই অফ-ডে চাকরি করতেন। এনিওয়ে, ব্যক্তিগতভাবে প্রত্যেকের নাম ধরে ধরে বলতে গেলে অনেক সময় লাগবে। মুর্তজা ভাই, যখন আমি কারণ বাজার চাকরি করতাম ফার্ম গেটে, তখন উনি কারণ বাজারে ছিলেন ফিলিপস কোম্পানিতে, সেখান থেকে উনি চলে গেলেন সানোফি অ্যাভেন্টিজ, তারপরে এখন অন্য একটা দেশে থাকেন, সেখান থেকে তো কালে ভদ্রে আমাদের খোঁজখবর রাখেন। এবং উনি আফতাবনগরে আসলেও আমাকে খোঁজ করেছিলেন, দেখা হয়নি দুর্ভাগ্যবশত। আর উনি মানে আমাদের সঙ্গে খুবই ইন্টারাকশন আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখি, ভাবি ও একজন কবি, এবং অনেকের সঙ্গে হয়তো সেভাবে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি। মুস্তেক ভাইয়ের কথা তো বললামই, তারা এখানে আফতাবনগরে বাড়ি করেছেন। এবং তারপরে এদিকে উজ্জ্বলের কথা তো বললামই, আমার কাজিন, সে আমার ইনবক্সে একটা ঈদ মুবারক জানিয়েছে। হ্যাঁ, আশা করি আউটবক্সেও জানাবে, এবং হয়তো বাড়িতে গেলে ফোন দিবে, আমিও দিব। তো চাচি আমাকে খুব স্নেহ করতেন, এবং আমাকে ছোটো চাচি কাঁচা সুপুরি এবং পান খাওয়াতেন। খেয়ে মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যেতাম, আমার মাথায় আবার পানির ছিটি দিতেন, চাচি দিত, ডেজি দিত। আমাদের বড় আপা মানে ছোট চাচার বড় মেয়ে রোজি আপা আমাকে খুব স্নেহ করতেন। দুলাভাই তো এক্সিলেন্ট, ইদ্রিস দুলাভাই এক্সিলেন্ট, আমাকে কী পরিমাণ ভালোবাসেন চিন্তার বাইরে। এবার ঢাকায় আসার পর চোখের অপারেশনে আমাকে রোজি আপা ফোন করেছিল, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, একটু ঢাকার পাশে দূরে ছিলাম, আমি দেখা করতে পারিনি, কিন্তু খুবই মন টান ছিল যে ইদ্রিস দুলাভাইকে একটু দেখে আসি। তো যাই হোক, এভাবে আমাদের সঙ্গে যে সম্পর্কগুলো রয়ে গেছে, ছিল, তা থাকবে। ও জুয়েল দেশের বাইরে আছে, ফয়সাল গ্রামে আছে, এবং সোহেল খান তো দাপিয়ে বেড়াচ্ছে এখানে প্রাণের কোম্পানির অনেক মানে সে মানে কী বলবো, এক কথায় এটাকে বলে কন্টেন্ট ক্রিয়েটর, মানে ক্যামেরা কারসাজি করে নানান রকমের অ্যাডগুলো তৈরি করে, এবং খুবই নাম করা হয়ে গেছে সোহেল খান, আমার ছোট চাচার ছোট ছেলে সোহেল খান। আর জুয়েলের কথা বললাম, জুয়েল বাইরে আছে, আর ফয়সাল আছে। এর মধ্যে লাইভ কিছু ইন্টারাপশন হয়েছিল, আমি জানি না সেই লাইভ শেষ হয়ে গেছে নাকি এর দ্বিতীয় পর্বের লাইভ হচ্ছে। তো সেজু চাচাদের কথা বলতে হয়, সেজু চাচা আমাকে খুব ভালোবাসতেন, এবং চাচি আমাকে খুব স্নেহ করতেন। এখনও মনে পড়ে চাচি আমাকে নাজু নাজু করে ডাক দিত, এবং অন্তরটা জুড়ে যেত। চাচু মারা গেছেন, চাচাও মারা গেছেন। আমার বন্ধু খায়রুল সেদিনও ফোন করেছিল, এবং মানে যদিও আমার বন্ধু, একসাথে আমরা ম্যাট্রিক দিয়েছি, তারপরেও সে আমার বড় ভাই হিসেবে আমাকে বিকাশ নাম্বার খুঁজে একটু টিপস পাঠাচ্ছে। আমি খুব বিস্মিত হলাম, কিরে বাবা, এখন সে ছোটোবেলার মতো রয়ে গেলি।
তো যাই হোক, সেই খায়রুল শুধুমাত্র বন্ধু তা না, খায়রুলের ছোটো মুজিও আমার বন্ধু ছিল। এবং সেই মুজি সেও এখন বড় অফিসার, ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। আমরা খুবই ক্লোজ ছিলাম, আমি, মুজি, হিরক, খায়রুল, এরা অনেক বেশি টাঙ্কি মারতাম রাস্তা দিয়ে গ্রামে থাকার সময়। হিরোকের কথা তো না বললেই নয়। তো যাই হোক, আমার এই পরবর্তী অধ্যায়ের এই লাইভ, দ্বিতীয় ধাপের লাইভ সম্ভবত, এখানে অডিয়েন্স তেমন নাই বলে চলে, আমি আমার লাইভ শেষ করব। তো সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।